হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। ভাইয়া, ও ভাইয়া, দাঁড়াও দাঁড়াও না ভাইয়া। তোকে না বলছি একলা একলা বাইরে বের হবি না। ভাইয়া, আমি তো একা আসিনি, আমি তো তোমার সাথে তোমার পিছু পিছু এসেছি। আমি যেন তোকে আর না বলে পিছিয়ে আসতে না দেখি। ভাইয়া, তুমি এত ভয় পাচ্ছ কেন? কই না, তুই বাসায় যা। মন খারাপ করে বাসায় চলে আসি আর ভাবতে থাকি ভাইয়া কেন নিজে বা বাবা ছাড়া আমাকে বাইরে একা বের হতে দেয় না। বুঝি না, আমি কি এখনো ছোট আছি নাকি? হুম, এসএসসি পরীক্ষা দিচ্ছি কিছুদিন আগে, ধুর, ভালোই লাগে না। হুম। আপনাদের তো নায়িকার পরিচয় করিয়ে দিতেই মনে নেই। আসুন পরিচয় করিয়ে দেই। এতক্ষণ যে কথা বলছিল সে হচ্ছে আমাদের গল্পের নায়িকা। তার পুরো নাম সুহাইরা খান জাদা, সবাই সংক্ষেপে জাদা বলেই ডাকে। দেখতে পুরো মাশাল্লাহ, চোখের পাপড়িগুলো ঘন আর বড়, চোখের মণি পিত্তা টাইপের, হাসলে দুটি গালে টোল পড়ে, ওষ্ঠজোড়ায় নিচ বরাবর মাঝারি সাইজের তিল আছে। এক কথায় দেখতে পুরোই বাবরি ডল। সবাই বলে দেখতে বাবরি ডলের মতো। আর এতক্ষণ যার সাথে কথা বলছিল সে হচ্ছে নায়িকার বড় ভাই সায়ন খান। ওরা দুই ভাই বোন। ও ভাইয়ের 7 বছরের ছোট, ভাইয়ের চোখের মণি। ওর বাবা একটা ছোট বিজনেস আছে, ওটা বেশ মোটামুটি ভাবেই সংসার চলে যায়। তবে যাদের কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি তার বাবা আর ভাই, শুধু এই বাহিরেই, একলা কখনো বের হতে দেয় না। স্কুল পর্যন্ত নিয়ে আসা দিয়ে আসা করে এখনো পর্যন্ত। বাকিটা গল্পের ভিতরেই জানতে পারবেন। কি রে, মন খারাপ কেন আমার পাগলিটার? না, এমনি মন খারাপ না। আমি ভাবছি সন্ধ্যাবেলায় তোকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। তোর যখন মন খারাপ, থাক, আর আজ যাওয়া লাগবে না। এই না না, আমার মন খারাপ না, আমি তো এমনি এভাবে বসেছিলাম। আমি যাব সন্ধ্যাবেলায় তোমার সাথে ফুচকা খেতে। আচ্ছা বাবা, নিয়ে যাব। আমি জানতাম বনু ফুচকা খাওয়ানোর কথা শুনলে মন খারাপ ভালো হয়ে যাবে মনে মনে। ভাইয়া, বল। আজকে আমাকে একটু শ্যাম্পু করিয়ে দাও না প্লিজ। আচ্ছা চল, ওভাবে বলতে হবে না, শ্যাম্পু করে দিচ্ছি। থ্যাংক ইউ, লাভ ইউ মেরি ব্রাদার। আর ঢং করতে হবে না, চল এবার। হুম, চলো। ভাইয়া, আমি ভাবছি আমার এই হাঁটু অবধি চুলগুলো কেটে কোমর পর্যন্ত করব। এত বড় চুল আমি সামলাতেই তো পারি না। মেরে হাত পা ভেঙে ফেলবো চুল কাটার কথা বললে। আমি যত্ন করে দিব তোর চুলের। আর যেন কখনো শুনি না চুল কাটার কথা। আচ্ছা বাবা, কাটবো না চুল। কথা বলতে বলতে দাদার চুলের শ্যাম্পু করা শেষ। নে, তোর শ্যাম্পু করা শেষ। আমি যাই, তুই দরজা নক করে গোসলটা করে নে। আচ্ছা। জাদা মামুনি কোথায় আমার? বলতে বলতে ঘরে ঢুকলেন সুলতান খান জাদার বাবা। আমার মামুনি কোথায়? জাদার মা ফারিন রান্নাঘর থেকে বলে উঠলেন, তোমার ছেলের সাথে ফুচকা খেতে বাইরে নিয়ে গেছে। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। ঘরে এসে খাটে বসে ভাবছি আর দেরি করা যাবে না। এখন যখন তখন এসে পড়তে পারে, যা করার তাড়াতাড়ি করতে হবে। তুমি কখন এলে ফ্রেশ হতে? বসে বসে কি এত ভাবছো? জাদা মামুনি, কথা ভাবছি, আমাদের যা করার যে তাড়াতাড়ি করতে হবে। মানে, ও কি চলে এসেছে? না, ও যখন তখন চলে আসতে পারে। ও লন্ডনে নিজের ক্ষমতার মাধ্যমে বাংলাদেশ হ্যান্ডেল করছে। ওই মাফিয়া আমাদের ভুলের জন্য আমাদের মেয়ের না কোনো ক্ষতি করে দেয়। এখন আমরা কি করব? জাদার বিয়ে দিতে হবে আমাদের। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? দাদার সবেমাত্র 16 বছর শেষ হতে পারলো না, তুমি ওর বিয়ে দেবে? এছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই। আজ আমার রেজাল্ট দিবে, আমি খুবই ভয়ে আছি, কারণ আমার গণিত পরীক্ষা বেশি একটা ভালো হয়নি। তাই ভয়ে ভয়ে ভাইয়ার দিকে তাকাচ্ছি। ভাইয়া আমার রেজাল্ট মোবাইলে বের করছে। আমি জানতাম তুই এই রেজাল্ট করবি। ভাইয়া, আমি কি ফেল করেছি? ভয়ে এক ঢোক গিলে বললাম। ওর ভয় পাওয়া দেখে আর একটু ভয় পাওয়ানোর জন্য বলে, আজ তোর 12টা বাজাবো যদি আমাকে তুই ট্রিট না দিস। মানে?
এবার জোরে হেসে বলে, তুই 4.98 পেয়েছিস। তোর গণিত পরীক্ষা আর একটু ভালো হলে তুই জিপিএ 5 পেতি। কি, আমি পাশ করেছি বলেই শাওন ভাইয়াকে জড়িয়ে ধরে লাফাতে থাকি। আমি যেন আমার ট্রিটটা পেয়ে যাই। আমি পাশ করেছি, আমি পাশ করেছি, আমি তোমাকে ট্রিট দিব না, তুমি আমাকে পাশ করেছি বলে ট্রিট দিবে। আমি দিব কেন বলে দুই ভাই বোনের মধ্যে ঝগড়া শুরু হয়। কি হয়েছে এখানে? ঝগড়া করছো কেন? মা, বনু 4.98 পেয়েছে আর মাত্র 2 পয়েন্টের জন্য জিপিএ 5 পায়নি। তাই আমি ওকে বুঝিয়ে বলি, তুই মন খারাপ করিস না, আমি তোকে ট্রিট দেবো হানে। বনু রাজি ছিল না, তাই আমাদের কথা কাটাকাটি হয় আমার দিকে চোখ টিপ মেরে। কি মিথ্যে রে বাবা! মা, ভাইয়া মিথ্যে বলছে, ভাইয়া আমাকে ট্রিট দিতে বলেছে। আচ্ছা বুঝলাম। এখন এত ভালো রেজাল্ট করলে তোর বাবাকে তো ফোন করে মিষ্টি আনতে বলতে হবে। সুলতান খান পিছন থেকে বলে উঠলেন, আর ফোন করতে হবে না, আমি মিষ্টি নিয়ে চলে এসেছি। জাদা মামুনির রেজাল্টের কথা ওর স্কুল থেকে আমাকে ফোন করে জানিয়েছিল, তাই আমি অফিস থেকে সোজা মিষ্টি নিয়ে চলে আসলাম। জাদা দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমি আমার বেস্ট ফ্রেন্ড দীপার বাসায় আমার রেজাল্টের মিষ্টি নিয়ে যাব। না, তুমি একা যাবে না, শাওনের সাথে গিয়ে দিয়ে আসবা, ঠিক আছে? ভাইয়া কেন? আমি একাই যেতে পারবো, ভাইয়াকে লাগবে না, আধা ঘন্টারই তো পথ। বললাম না একলা যাওয়া যাবে না, শাওন তোমাকে নিয়ে যাবে, ধমক দিয়ে। আচ্ছা। সেখান থেকে নিজের রুমে চলে যায়। বাবা, তোমরা যা ডিসিশন নিয়েছো ভেবেচিন্তে নিয়েছো তো? তোমাদের একটা ভুল পদক্ষেপের জন্য আমার কলিজার বনুর কিছু হতে দিব না আমি। তাই যা করবে ভেবেচিন্তে করবে। কি বলছিস আমরা বুঝতে পারছি না। আমি বনুকে নিয়ে বাসায় এসে বনুকে ওর রুমে যেতে বলি। আমি তোমাদের সাথে কিছু কথা বলবো বলে তোমাদের রুমে আসছিলাম। তোমরা যখন কথা বলছিলে আমি তোমাদের দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনেছি। তাই যা করবে ভেবেচিন্তে করবে, মুখটা গম্ভীর করে। আমরা যা করেছি ভেবে চিন্তেই করেছি, তাই তোমার এই বিয়ের চিন্তা করতে হবে না। ও যেমন তোমার বোন তেমন আমাদের মেয়ে, তাই আমরা যা করব ওর ভালো ভেবেই করব। মা, তোমার মনে আছে যখন আমার 5-6 বছর ছিল তখন থেকে আমি কত কেঁদেছি আমাকে বনু এনে দেওয়ার জন্য? তখন তুমি আমাকে বলেছিলে তোমরা আমাকে নিয়ে খুশি আছো। তোমরা এই কথাটা বলাতে আমি মন খারাপ করবো বলে ডক্টর নাকি বলেছে তোমরা আমাকে বনু এনে দিতে পারবে না। দেখো আল্লাহর কি রহমত, বনুকে অনাকাঙ্ক্ষিতভাবে তোমাদের মেয়ে হিসেবে তোমাদের কোলে আর বনু করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তাই তোমরা না চাওয়া সত্ত্বেও অনাকাঙ্ক্ষিতভাবে বোনকে আমি পেয়েছি। তাই বনুকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। আমরাও অনেক চেয়েছিলাম আমাদের একটা ফুটফুটে মেয়ে হোক, কিন্তু তার হলো না। আমি আল্লাহর কাছে নামাজ পড়ে মোনাজাতে একটা ফুটফুটে মেয়ে চেয়েছিলাম, তাই আল্লাহ আমাদের উপর দয়া করে তোর জন্মের 7 বছর পর আমার গর্ভে আমার জাদাকে দিল, কোল আলো করে। অনাকাঙ্ক্ষিতভাবে তোর আশাও পূরণ হলো, আর আমাদেরও কোল ভরে গেল। মা, আমি আমার বোনের কিছু হতে দিব না। ছোটবেলার মতো আমি আর ওকে নিয়ে যেতে দিব না ওই আরিয়ান আহমেদ তীব্রকে। বলে অতীতের কথা মনে পড়ে। অতীত। যখন বনুর 6 বছর তখন থেকে বনুকে চোখে পড়ে আরিয়ান আহমেদ তীব্রর। তীব্রর বয়স 16 বছর। তখন তীব্র ভাইয়া আমার 3 বছরের সিনিয়র আর বনু 10 বছরের জুনিয়র। ওর বাবা বড় বিজনেসম্যান, বাইরের নিজের একটা বড় বিজনেস আছে। বলতে গেলে কোটিপতির একমাত্র ছেলে তীব্র। তীব্রের আর কোনো ভাই বোন নেই। তীব্রের মা নেই, কোনো এক অজানা কারণে মারা গেছে। সেটা আমরা পরে জানতে পারবো। তীব্র ছোটবেলা থেকেই রাগটা চটা, যা বলবে তাই। তীব্রের বাবার টাকায় এই স্কুল চলে বলতে গেলে, তাই তীব্রকে সবাই সম্মান করত। তীব্রের চাচা একজন বড় নেতা, তাই তীব্রকে সবাই ভয়ও পেত। তীব্র যে রকচটা সেটা আমরা সবাই জানতাম, তাই আমরা ভয় পেতাম। তার উপর সিনিয়র ছিল 3 বছরের তীব্র। একদিন আমার সাথে আমার স্কুলে যাবে বলে বনু জেদ ধরেছিল, তাই সাথে করে নিয়ে যায়। ওই একই স্কুলে তীব্র পড়তো। বনু ছোট থেকেই বারবি ডলের মতো দেখতে ছিল। বাসার আশেপাশের বাড়ির মহিলারা মাকে প্রায় বলতো, মেয়ে বড় হলে আমার ছেলের বউ বানাবো। যাই হোক, স্কুলে নিয়ে আসার পর আমার ক্লাসের মেয়েরা ওকে নিয়ে কাড়াকাড়ি শুরু করে, ভাবি বানাবে বড় হলে বারবি ডলকে। আর ছেলেরা আমার কাছে এসে বোন বিয়ে করার কথা বলছে। এ বলছে তো আমি বিয়ে করব, ও বলছে তো আমি বিয়ে করব। বনু এত হইচই দেখে কান্না করে দেয়, তাই ওকে ওখান থেকে নিয়ে বাইরে বের হই। তখন বনু কোল থেকে নামবে বলে বায়না ধরে, আমিও নামিয়ে দেই। তীব্রের ফ্রেন্ডরা মিলে ক্রিকেট খেলছিল। বনু সোজা মাঠে দৌড়ে গিয়ে তীব্রের কাছে যায়। ওদের ক্রিকেট বলটা হাতে নিয়ে আমার কাছে আসে।
এসে বলে, ভাইয়া আমিও খেলবো। আমি তো ভয়ে শেষ। আনলো তো আনলো, তীব্রের বলটাই নিয়ে আসতে হলো। এখন নাকি আমারে এসে থাপ্পড় মারে আর বলে বাচ্চাটা সামলাতে পারো না। আমার ধারণাই ঠিক। তীব্র রাগী চোখে তেড়ে আসে আমার সামনে, এসে আমার দিকে রাগী চোখ করে বনুর কাছে যায়। আমি দৌড়ে গিয়ে তীব্রর সামনে যাই। তীব্র ভাই, ও ছোট মানুষ, বুঝতে পারিনি, বনুকে কিছু বলবেন না, যা বলার আমাকে বলেন। তীব্র কিছুক্ষণ বনুর দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে বলে, একটা শর্তে তোমাকে ক্ষমা করব। তোমার এই বাচ্চা বনুকে আমার সাথে বিয়ে দিতে হবে। আমি তো পুরো 104 ডিগ্রি ভোল্টেজ শক খাইছি। আমি মনে করছি সবার মতো তীব্র ভাই মনে হয় বনুকে ভালো লাগছে, তাই হয়তো তীব্র ভাইও মজা করে বলছে। আমি এবার একটু সাহস সঞ্চয় করে বলি, আমি আমার এই পিচ্চি বোনটাকে আর কতজনের সাথে বিয়ে দেব? সবাই তো বনুকে বিয়ে করার কথা বলে। তীব্র এই কথা শুনে আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলে, চোখের সামনে জলজ্যান্ত পুতুল দেখলে তো সবাই এই কথাই বলবে। কি যে বলেন তীব্র ভাই। আমি কিন্তু মজা করে বলছি না, যদি বিয়ে দাও তো ক্ষমা করে দেব। কতজনই তো মজা করে এই বিষয়ে থ্রেট দিল, তাই আমিও মজার ছলে রাজি হয়ে গেছিলাম। আর আমার বোন বড় হতে হতে তীব্র ভাইও বিয়ে করে বাচ্চা কাচ্চা বাবা হয়ে যাবে তখন, মনে মনে। তাই এইবারও মজা ভেবে রাজি হয়ে যায়। আমি মজা ভাবলেও তীব্র ভাই সিরিয়াসলি নিবে কে জানতো। তাহলে আমি আমার হবু বউকে আমার সাথে নিয়ে যাই, বনুকে কোলে তুলে নিয়ে ক্যান্টিনের দিকে যাই, বলে তুমি চিন্তা করো না, আমার কাছে সেফ থাকবে। এবার আমি না করি না। এদিকে তাকিয়ে দেখি তীব্রের ফ্রেন্ডরা পুরাই অবাক। ওরা বলাবলি করছিল, তীব্রের হঠাৎ হলোটা কি যে তীব্র কোনো প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না, সেখানে একটা বাচ্চা মেয়েকে কোলে তুলে নিল। কি অবাক করার বিষয়। আমি গিয়ে আরেকটু ভাব নিয়ে বললাম, শুধু কোলে না, বিয়ে করার কথা বলছে। ওরা আমার কথা শুনে অবাক চোখে আমার দিকে তাকায়। আমি আবার একটু ভাব নিয়ে বলি, আমার কথা বিশ্বাস না হলে গিয়ে দেখতে পারেন। নাম কি তোমার? বনু আর মামনি। মানে? ভাইয়া, আমার নাম বনু দিছে আর আব্বু মামনি ডাকে। আমিও কি বোকা, এই পিচ্ছির কাছে নাম জিজ্ঞেস করছি। কি হলো? কিছু না। ভাইয়া যাব। কেন? আমার কাছে থাকতে ভালো লাগছে না? এখন থেকে আমার কাছেই থাকবে। আচ্ছা থাকবো, যদি তুমি আমাকে চকলেট আইসক্রিম খাওয়াও, তাহলে ও হ্যাঁ, ফুচকাও খাওয়াতে হবে কিন্তু, প্রতিদিন। শুধু এইগুলা খাওয়ালে সারা জীবন আমার কাছে থাকবে তো? হুম। হুম বলা শুনে বলা শুনে তো তীব্র মহা খুশি, তাই টপ করে জাতার কপালে চুমু দিয়ে দেয়। এই পচা ছেলে, তুমি আমাকে কিচ্ছি করলে কেন? হুম হুম। কিছি মানে কি? তুমি আমার কপালে কিচ্ছি করলা কেন? আমি তোমার সাথে কথা বলবো না। এমনি, আর করব না। চলো আমরা এখন বার্গার আর লাচ্ছি খাই গিয়ে। না, আমি এগুলো খাবো না। আমি চকলেট আইসক্রিম খাবো, ওইগুলো ছাড়া আর কিচ্ছু খাবো না। আচ্ছা তীব্র ওকে নিয়ে ক্যান্টিন থেকে বের হয়ে সোজা ওর ব্যাগ নিয়ে মার্কেটে চলে যায়। আমাকে ওই পুতুলগুলো কিনে দাও। ওকে 3টা পুতুল কিনে দিয়ে চকলেট সবে যায়, বড় একটা চকলেট বক্স বনুকে কিনে দিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায়। স্কুল শেষ করে সারা স্কুল খুঁজে ফেললাম, তীব্র কোথাও নেই। তীব্রের বন্ধুদের কাছে জিজ্ঞেস করলে বলে আজকে নাকি ও বনুকে নিয়ে আগেই কোথায় চলে গেছে। আমি এটা ভেবে বাসায় চলে আসি যে হয়তো তীব্র ভাইয়া ওর বাসায় নিয়ে গেছে। তীব্র ভাইয়ার বাসা আমাদের বাসা থেকে বেশি সময় লাগে না, তাই আমি বাড়ি গিয়ে তীব্র ভাইয়ার বাসায় গিয়ে নিয়ে আসবো ভাবি। বলো তুমি আর কি খাবে? আর কিচ্ছু খাবো না। তাহলে চলো আমরা বাসায় যাই। শাওন বাসায় এসে বোনকে আনার জন্য দরজা খুলতেই যাবে, তখন কলিং বেল বাজে। কলিং বেল বাজতেই দরজা খুলে দেখে তীব্র জাদাকে নিয়ে চলে এসেছে। আরে তীব্র ভাই, আপনি কষ্ট করে ওকে নিয়ে আসতে গেলেন কেন? আমি গিয়ে নিয়ে আসতাম। সমস্যা নেই, আর এখন থেকে তো দায়িত্ব আমারও আছে আমার হবু বউয়ের উপর। ভিতরে আসেন ভাইয়া। ওর জন্য বাইরে কিছু জিনিস আছে, ওইগুলো ভিতরে নিয়ে আসো। তীব্রকে সোফায় বসিয়ে বাইরের জিনিসগুলো নিয়ে আসে। এইগুলোর কি দরকার ছিল ভাইয়া? ওর তো অনেকগুলো টেডি আছে। তাতে কি হয়েছে? আচ্ছা আমি মাকে ডাকছি। মা, ও মা, দেখো কে এসেছে। কে এসেছে? এত চিল্লাচ্ছিস কেন? আরে চিল্লাবো না, নেতা শরীফুল আহমেদের একমাত্র ভাইস্তা আজাদ আহমেদের ছেলে এসেছে। তোর মাথা ঠিক আছে তো? ও এখানে আসতে যাবে কেন? আরে আমি সত্যি বলছি। আর তুমি এত ঘামছো কেন?
কই, না তো। ওর সাথে কি ওর বাবাও এসেছে? না, একাই এসেছে। নাম কি তোমার? মা, ভাইয়ার নাম আরিয়ান আহমেদ তীব্র। ভাই আমাদের স্কুলেই পড়ে। আমি কি তোর কাছে জিজ্ঞেস করেছি কিছু? না শুনতে চেয়েছি? যা এখান থেকে তুই। যা বাবা, আমি আবার কি করলাম? নামটাই তো বললাম মনে মনে। হঠাৎ এখানে আসার কারণ কি? কে পাঠিয়েছে তোমায়, জানতে পারি? আসসালামু আলাইকুম আন্টি। আমাকে কে পাঠাবে? আমি তো নিজেই এখানে এসেছি আপনার মেয়ের জন্য। ওয়ালাইকুম আসসালাম। মেয়ের জন্য মানে? আন্টি, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা পছন্দ করি না, তাই সরাসরি বলছি, আমি আপনার মেয়েকে বড় হলে বিয়ে করব। তীব্রের কথাই চরম পর্যায়ে পৌঁছে গেছে। তুমি এগুলো কি বলছো? তোমার বাবা জানে তুমি এখানে এসেছো? আমি তো আপনাদের ভালো মতো চিনি না, তো বাবা কিভাবে চিনবে আপনাদের? তাই সেই স্বার্থে বাবা জানেও না যে আমি এখানে এসেছি। আন্টি, আপনি কি আমার বাবাকে চিনেন? না তো, তোমার বাবাকে চিনি না। তোমার চাচা এত বড় একজন নেতা, তার উপর আবার তোমার বাবা একজন বড় বিজনেসম্যান, তাই ওই সূত্রে একটু আধটু। আন্টি, আপনাকে আমার অনেক ভালো লেগেছে। একদম আমার মায়ের মতো, মনে হচ্ছে মায়ের প্রতিচ্ছবি। তীব্রের কথা শুনে চোখে পানি এসে হানা দেয় ফারিনার। আমি এতক্ষণে ভুল ভাবছি, ওকে হয়তো ওর বাবা আমাদের বিষয়ে কিছুই বলেনি। আমি অকারণেই সন্দেহের বশে এই ছেলেটাকে এত কিছু বলে ফেলেছি। উঠে গিয়ে তীব্রর কপালে চুমু দিয়ে, তুমি আমাদের বাসায় প্রথম এলে, বসো। তুমি, তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। না আন্টি, আমি এখন কিছু খাবো না। আমরা একটু আগেই দুজনে খেয়ে এসেছি, জাদার দিকে তাকিয়ে। তুমি কি এখনই চলে যাবে? আন্টি, এখন চলে যেতে হবে, না হলে বাবা আবার লোক পাঠিয়ে খোঁজাখুঁজি করবে। কিন্তু আমি মাঝে মাঝে আমার হবু বউয়ের কাছে আসবো, কেমন? তীব্র ফারিনের কাছে এসে জড়িয়ে ধরে বলে, আন্টি, তোমরা আমার সাথে আবারও প্রতারণা করো না। আমার ছোট্ট বউটাকে অন্যখানে বিয়ে দেওয়ার কথা বলো না। আচ্ছা, কারোর সাথে বিয়ে দেব না। জাদার কাছে গিয়ে ওকে কোলে তুলে বলে, আমি কাল আসবো তোমার জন্য চকলেট আইসক্রিম নিয়ে, ঠিক আছে? তুমি চলে যাবে? হুম, এখন যাব, কালকে আবার আসবো তোমার জন্য চকলেট নিয়ে। আমি হয়তো ভুল ভাবছি, ভাই বোনের টান তো থাকবেই। না হলে কি এত বছর পর আবারও তীব্রতের মুখটা দেখতে পারতাম? হয়তো মামা গোষ্ঠীর রক্তের টানেই ছুটে এসেছে। তোর আর কতগুলো টেডি লাগবে বলতো বনু? তুই কেন তীব্র ভাইয়ের থেকে এতগুলো টেডি নিতে গেলি? আমি তো আনিনি, আমাকে দিয়েছে। যা হওয়ার তা হয়েছে, এখন এ বিষয় বাদ দাও। সায়ন, দাদাকে নিয়ে খেতে এসো। আমাদের দিনগুলো ভালোই যাচ্ছিল। তীব্র ভাইয়া প্রায় আসতো। দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। তীব্রের আস্তে আস্তে পাগলামিটা আরও বেড়ে যায় বনুর প্রতি। বনু এখন 5-এ পড়ে। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তীব্র ভার্সিটিতে 3rd ইয়ার। তীব্রের বাবা আজাদ আহমেদ ইদানিং প্রায় লক্ষ্য করে এই বিষয়ে। একদিন তীব্রের বাবা নিজের রুমে ডেকে পাঠায় তীব্রকে। বাবা, আমাকে ডাকছিলে? তুমি সব ভুলে গেলে। আমি কিছুই ভুলিনি বাবা, কিন্তু আমার মনে হচ্ছে যে মামা মামি এর ভিতরে নেই, তাই আমি সত্যিটা বের করার চেষ্টা করব। কিন্তু এসবের জন্য আমি আমার জাদার কিছুই করতে পারবো না। তোমার কি মনে হচ্ছে আমি মিথ্যা বলছি? তুমি কদিন চেনো ওদের আমার থেকে, তাই আমি যা বলছি তুমি তাই করবে। বাবা, আমি তোমাকে স্পষ্টভাবে বলছি, আমি জাদাকে ভালোবাসি, তাই আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। ভুল করলেও ও তো করেনি, তাই যে ভুল করেছে সে শাস্তি পাবে। যে ভুল করেনি সে কেন শাস্তি পেতে যাবে? তাই ওর কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না। তুমি আর ওই বাসায় যাবে না। আমি তোমাকে ওই বাসার ভালোবাসার জন্য পাঠাইনি। আর কাকে শাস্তি পেতে হবে সেটা তোমার বলে দেওয়া লাগবে না। আমি এটা করতে পারবো না। আমি আমার জাদার থেকে দূরে থাকতে পারবো না। আর তুমি ওর ক্ষতি করার চেষ্টা ভুলেও করবে না, বলে হনহন করে সেখান থেকে চলে গেল। না, এভাবে হবে না। যা করার আমাকেই করতে হবে। তীব্র ওই মেয়েকে কিছুই করবে না। আমার আগেই বোঝা উচিত ছিল হিতে বিপরীত হতে পারে। জাদা,
কোথায় ফারিয়া? কেন, কি হয়েছে? ও তো স্কুলে চলে গেছে। কি হয়নি বলো? আমি বারবার করে বলছিলাম তীব্রকে আমাদের বাসায় অ্যালাউ না করতে। তোমরা আমার কথা শোনোনি। এখন এর ফল ভোগ করতে হবে আমার মেয়েদের। কি হয়েছে সেটা তো বলবে। তীব্রর বাবা আমার অফিসে এসেছিল। কেন এসেছিল উনি? আমাকে থ্রেট দিয়ে বলে গিয়েছে বাসায় যেন তীব্রকে আর অ্যালাউ না করে। আর এটাও বলে গেছে জায়েদকে উনি ছাড়বে না। আমার জন্য উনি ওনার বোনকে হারিয়েছে, আর বোনের জন্য নাকি আমাদের জায়েদকে হারাতে হবে। কি বলছো তুমি? এখন আর অনুশোচনা করে লাভ নেই। তীব্রকে চাঁদার থেকে দূরে রাখতে হবে আমাদের। তা না হলে হয়তো আমরা আমাদের মেয়েকে হারিয়ে ফেলবো। বাবা, তুমি এগুলো কি বলছো? আর তীব্র ভাইয়ের বাবা কেনই বা এগুলো বলবে? তুমি কলেজে যাওনি? বাবা, কথা ঘুরিয়ে লাভ নেই। তোমরা যা বলেছো আমি সব শুনেছি, তাই আমাকে সবটা বলো। কেন তীব্রের বাবা বনুর ক্ষতি করতে চায়? বলো বাবা, প্লিজ। সুলতান খান বলল, বুঝতে পেরেছেন, ছেলে সব শুনেছে, এখন তার থেকে লুকোনো সম্ভব না, তাই বলা শুরু করলো। শোন তাহলে, আজাদ আহমেদ হলো তোর। তাহলে শোনো, জায়েদ আহমেদ হলো তোমার ফুফা। তার সাথে আমাদের অনেক ভুল বোঝাবুঝি মণিমানিল্লাহ রয়েছে। সঠিক জানি না কে এসব করেছে আমাদের সাথে। যেই হোক, আমাদের খুব বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে তীব্রর বাবার কাছে। তাই ভুল বোঝাবুঝিটা বেড়েই চলেছে। শুধু আমাদের একটা ভুলই ছিল, আর এর মাধ্যমে বাজেভাবে ফেঁসে গিয়েছে আমাদের মেয়ে। তোর ফুফা আমাদের যে ভুল বুঝেছে তার অধিকাংশ তোর দাদুর জন্য। যাই হোক, তুই শুনতে চেয়েছিস তাই বললাম। যেটুকু বলার প্রয়োজন বোধ করেছি সেইটুকু বললাম। যদি কখনো সব কিছু জানানোর সময় হয় তো সব জানাবো। এখন এইটুকু জেনে রাখ, আর কিছু জিজ্ঞাসা করিস না। সঠিক সময়ের অপেক্ষা কর, আমি জানাবো তোকে। বাবা, তাহলে বনুর কি হবে এখন, যদি তীব্র বা ওর বাবা বোনের কোনো ক্ষতি করে দেয়? কোনো ক্ষতি হওয়ার আগে তীব্রকে চাঁদার থেকে দূরে রাখতে হবে আমাদের। তাই চাঁদাকে এখন থেকে সরিয়ে ফেলতে হবে। ওকে কোথাও একলা বের হতে দেওয়া যাবে না। ওর উপর আমাদের খেয়াল রাখতে হবে। আমি আমার বোনের কিছু হতে দিব না। যে বা যারা আমাদের ফাঁসিয়ে নিজেরা বেঁচে যাবে ভাবছে, তাদের জন্য আমার কলিজার বনুকে কিছু হতে দিতে পারি না। তোমাদের থেকে এটা আশা করিনি। আমি যদি তোমাদের কথা শুনতে না পেতাম, তাহলে তো তোমরা আমার থেকে এত বড় বিষয়টা লুকিয়ে রাখতে। আর বাবার উপর আমার ভরসা আছে, তাই যতটুকু জানিয়েছ আমি তাতেই সন্তুষ্ট বোধ করি। সময় হলে সঠিকটা আমাকে জানাবে আশা করি। বেশ কিছুদিন কেটে গেছে, সায়নরা ওর বাসা ছেড়ে ঢাকার উত্তরা চলে এসেছে। যদিও এখান থেকে জাদার বাবার অফিস অনেক দূরে হয়ে গেছে, তবু মেয়ের জীবনে ঝুঁকি আছে বলে সে এতটুকু কষ্ট করতে রাজি। যদিও মেয়ের জন্য এর থেকে বড় স্যাক্রিফাইস করতে রাজি। শাওন, দাদাকে নিয়ে খাবার খেতে আই, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এই তো আসছি আম্মু। বনুকে রেডি করে একবারে নিচে আসছে। ওরা একেবারে রেডি হয়ে নিচে নেমেছে। মা, বনু তো আর কিছুদিন পর ক্লাস 6-এ উঠবে। ভাবছি এখানে ভর্তি করে দিব, তাহলে আর কোনো টেনশন থাকবে না। যা ভালো মনে করিস। বাবার সাথে কথা বলতে হবে এই বিষয়ে। তীব্র যদি জানতে পারে আমরা বনুকে এখানে লুকিয়ে রেখেছি, ঠিক আবার এখানে চলে আসবে। তার থেকে ভালো হবে তীব্র জানার আগে আমরা বনুকে এখানে ভর্তি করিয়ে দিব। বেশ কিছুদিন যাবৎ তীব্র জাদাদের বাড়ির সামনে এসেছে। দরজায় বড় একটা তালা ঝোলানো দেখে বেশ চিন্তিত ছেলেটা। কপালে দুই একটা ভাঁজ পড়ল। কোথায় গেল মামা মামি? শাওনকে কলেজে যেতে দেখি না। যে জিজ্ঞেস করব তারও উপায় নেই। আচ্ছা বাবা, আচ্ছা বাবা কিছু করেনি তো আবার জাদার সাথে? না, আমি আর পাচ্ছি না আমার জাদাকে না দেখে থাকতে। মেয়েটা যে কোন স্কুলে পড়ে সেটাও জানা হলো না। যে 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 সেখান থেকে একটু খোঁজ খবর নিব। এর একটু ব্যবস্থা করতেই হবে আমাকে। বাবাই হয়তো জানবে মামা মামি কোথায় গেছে আমার জাদাকে নিয়ে। ভাইয়া, আমি ফুচকা খাবো। সে জানে তার ভাই এখন তাকে ফুচকা কিনে দিবে না, কারণ কালকে রাতে তার গ্যাস্ট্রিক পেন হয়েছিল। কি বললি বনু? বুঝতে পারিনি, আবার বল। যাদা ঠিকই ধরেছে, ওর ভাই ওকে এখন ফুচকা খেতেই দিবে না। তাই বলে তো আর অন্য খাবার মিস করা যাবে না, তাই আবার বলল। ভাইয়া, তাহলে চকলেট আইসক্রিম খাওয়াও না প্লিজ। আচ্ছা, কিনে দেবো। এবার খুশি তো? এখন যদি না করি নিজ হাতেই নিয়ে কান্না জুড়ে দিবে, আর সেই ওর কান্না সহ্য করতে না পেরে কিনে দেওয়াই লাগবে। তাই ফুচকার প্রসঙ্গ বাদ দিয়ে চকলেট আইসক্রিম খাওয়ানোই ভালো।
বাবা বাবা বলতে বলতে ঢুকলো তীব্রর বাবার অফিসে। তীব্রকে এইভাবে ঢুকতে দেখে অফিসের কলিগরা বোঝার চেষ্টা করলো তীব্র এইভাবে রেগে আছে কেন, আবার সেদিনের মতো ঝামেলা করবে না তো। এই ছেলে আর যাই হোক এই অফিসের যেন মালিক না হয়, তাহলে তাদের অবস্থাই শেষ। তীব্রর আওয়াজ শুনে আজাদ আহমেদের পিএ ছুটে এলো তীব্রর কাছে। উনি জানেন এই ছেলে এমনি এমনি অফিসে আসার ছেলে নয়। উনি এসেই বললেন, স্যার তো কেবিনে, তুমি ভিতরে চলো। আপনি বাইরে থাকুন, আমি ভিতরে যাচ্ছি, বলে তীব্র কেবিনের ভিতরে ঢুকলো। কি করেছো তুমি আমার জাদার সাথে? উত্তর দাও, আমার উত্তর চাই। জাদার সাথে কিছুই করিনি আমি, স্বাভাবিকভাবে বললেন। মানে কি? আমার সাথে মিথ্যা বলার চেষ্টা করো না, কারণ তুমি ভালো করেই জানো আমার রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, আর আমি কি কি করতে পারি তুমি ভালো করেই জানো। আমি সত্যি বলছি, আমি কিছুই করিনি। হঠাৎ তুমি এ কথা বলছো যে? তুমি যদি কিছু না করেই থাকো তাহলে ওরা বাসা ছেড়ে চলে গেল কেন? আমি কি বলছি তোদের বাসা ছেড়ে চলে যেতে? আমি তো শুধু বলেছি তোকে যেন ওই বাসায় এলাও না করে। তোমার জন্যই ওরা চলে গেছে, কারণ ওরা জানতো আমি ওই বাসায় গেলে চাঁদার সাথে দেখা করবই, কিন্তু আমি আমার চাঁদাকে খুঁজে বের করবই ইনশাআল্লাহ। কেউ আমাকে আমার জাদার থেকে দূরে সরাতে পারবে না। তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো না তীব্র? ওরা আমাদের শত্রু, তুমি সেটা ভালো করেই জানো। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তোমাদের শত্রুতার মাঝে আমার জাদাকে টানবে না। ওকে আমি ভালোবাসি, ওর কোনো ক্ষতি হতে দিব না আমি। আমি ওকে খুঁজে বের করেই ছাড়বো, বলেই অফিস থেকে হনহন করে বের হয়ে গেল। যাক, ভালো হয়েছে। আমি ওর কথায় জাতকে মেরে ফেলার হুমকি দিয়েছিলাম বলেই ওরা হয়তো বাসা ছেড়ে চলে গেছে। আর তীব্র এখন ওদের খুঁজে না পেলে পরে আর এত মাথা ঘামাবে না, পরে নিজে নিজেই ভুলে যাবে ভালোবাসা। তারপর আমি বুঝিয়ে শুনিয়ে প্রতিশোধ তুলব ওদের উপর। কোথায় চলে গেলে তুমি আমাকে ছেড়ে? এমন তো কথা ছিল না, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে বিয়ে করবে। এখন কোথায় চলে গেলে আমাকে ছেড়ে? কথাগুলো বলছে আর আনমনে হাঁটছে। কিছু একটা চিন্তা করে ওর মুখ লাগে লালাভা হয়ে উঠেছে। তুমি কোথাও চলে যাও না কেন, আমি তোমাকে খুঁজে বের করেই ছাড়বো। দরকার হলে তোমাকে তুলে আনবো আমার কাছে, জোর করে হলেও রেখে দিব তোমাকে, বলে কাউকে ফোন করলো তীব্র। হ্যালো, আমি জানি বাবা জানে না ওরা কোথায় গেছে, তাই আমাদেরকেই খুঁজে বের করতে হবে। তুই আমাকে সাহায্য করবি? আমি জানতাম ওখান থেকেই ওর খোঁজ পাবো, যে করেই হোক আমার ওকে চাই, মানে চাই, বলেই ফোনটা কেটে দিল। আসছি আমি তোমার কাছে। আর কতদিন লুকিয়ে থাকবে আমার কাছ থেকে? আমি আসছি তোমার কাছে। বি রেডি মাই ডিয়ার লিটিল ফায়ারি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আচ্ছা ভাইয়া, আমরা এখানে কেন এসেছি? আর আমার আগের স্কুলটাই তো ভালো ছিল, এখানে ভর্তি করানোর কথা বললে কেন? ওখানে আমার কতগুলো বন্ধু ছিল, আমি কিন্তু ওই স্কুলেই পড়বো বলে দিলাম। তুই বলবি আর তোর কথায় আমি কাজ করব। ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি। আচ্ছা ভাইয়া, তীব্র ভাইয়া এখন আর আসে না কেন? ওর নাম যেন তোর মুখে আর না শুনি এখন থেকে। কি এমন বলেছি আমি ভাইয়া, যে কারণে তুমি রেগে ধমক দিয়ে কথা বলছো? তুই আবার কথা বলছিস, তোর সাহস বেড়ে গেছে আল্লাহ। তুই আবার কথা বলছিস, তোর সাহস বেড়ে গেছে আল্লাহ দিতে দিতে, তাই না? আর একটু কিছু বললে এভাবে ন্যাকানা জুড়ে দিস কেন? বুঝিস না তোর ন্যাকানা দেখলে আর কিছু বলবো না? কি হয়েছে এখানে শ্রাবণ? আর তুমি এভাবে মামুনিকে এভাবে বকছো কেন? কি করেছে ও? আমরা ওকে আলদার দিয়ে মাথায় তুলছি, তাই ওর সাহস বেড়ে গেছে বাবা। বাবা? কান্না করতে করতে হেঁচকে উঠে গেছে। বাবা আমার কান্না সহ্য করতে না পেরে বললেন। তুমি এখান থেকে যাও। আমি কান্না করতে করতে মায়ের রুমে চলে গেলাম। কান্না করতে দেখে মা বলল, কি হয়েছে? তুই এভাবে কান্না করছিস কেন? ভাইয়া বকা দিচ্ছে। কি? ওর এত বড় সাহস আমার মেয়েকে বকা দিয়েছে?
আর ও তো তোকে বকে না। কি করছিস তুই যে বকা দিয়েছে? আমাকে থামিয়ে দিয়ে মা বলল, আগে কান্না থামা, তারপর বল বকা দিয়েছে কেন। আস্তে আস্তে কান্না থামিয়ে বলতে শুরু করলাম, আমি ভাইয়াকে শুধু জিজ্ঞেস করেছিলাম আমরা এখানে কেন এসেছি আর এখানে স্কুলে ভর্তি করিয়ে দিব কেন। এইটুকু জিজ্ঞেস করেছি বলে তোমার ছেলে আমাকে বকা দিয়েছে। তুই এসব জিজ্ঞেস করেছিস কেন? ও তো শুধু বকা দিয়েছে। আমি হলে দুইটা দিতাম। নির্ঘাত ছোট বলে আজকে গায়ে হাত দিলাম না, তাই বলে মাথায় উঠে যেও না। তোমার ভাই যা করেছে তোমার ভালোর জন্যই করছে। যা বাবা, আমি কি এমন একেবারে বললাম যে মাও রেগে গেল? তাই আমার খারাপ মন আবারও খারাপ হয়ে গেল। তাই মনস্থির করলাম আমি আর কারোর সাথে কথাই বলবো না। তাই আমি নিজের রুমে চলে গেলাম। তুই আমার অনেক বড় একটা উপকার করলি। কিছুই করিনি আমি। তুই যে আমার কত বড় বড় উপকার করে বসে আছিস সেই সূত্রে আমি কিছুই করিনি। আচ্ছা, এসব কথা বাদ দে এখন। আর চল, এখন আমার ছোট্ট পরের কাছে যেতে হবে তো। আফিম হলো তীব্রর বন্ধু, আর কালকে যার সাথে তীব্র কথা বলছিল ওই হলো আফিম। আফিম তীব্রকে খুবই ভালোবাসে। এক কথায় তীব্রর জন্য প্রাণ দিয়ে দিতে রাজি। আর তীব্রর রাগ সম্পর্কে এই ছেলে ভালোভাবে অবগত। একবার যে জিনিসের উপর তার চোখ পড়বে সেটা তার লাগবেই। তুই কি এটা ঠিক করছিস? ও একটা বাচ্চা মেয়ে তীব্র। জানিস আফিম, কি অদ্ভুত একটা অনুভূতি। আমাদের জীবনে কত কত মানুষ থাকে, কিন্তু আমরা ওই একটা মানুষের অভাব তিলে তিলে মরে যাই। বাচ্চা মেয়েটাকে এত ভালোবেসে ফেলেছিস? জানি না, তবে ওকে দেখলে অনুভূতি হয়, ওকে নিজের মনে হয়। জানি না অতটুকু বাচ্চা মেয়েকে দেখলে কিসের জন্য অনুভূতি হয়, তবে ওকে আমার চাই, মানে চাই। এখন তাহলে কি করবি? কি আর করব, তাদেরকে বলবো আমার জাদাকে আমার কাছে দিয়ে দিতে, আর না দিলে তুলে আনবো। দরজাটা খোল বনু, আমি আর তোকে বকবো না। দেখ ভাই তোর জন্য তোর পছন্দের সব খাবার নিয়ে এসেছে, রাগ করে থাকিস না, দরজাটা খোল। দেখ আমি কান ধরছি, এবার তো দরজাটা খোল। তোর জন্য মা বাবা এখনো খায়নি, আমিও খাইনি। আচ্ছা দরজাটা খুলবি না তো? ঠিক আছে, ভাইয়াকে আর কখনো পাবি না। ভাইয়া অনেক দূরে চলে যাবে, অনেক দূরে। দরজা খুলে ভাইয়াকে থামিয়ে দিয়ে বলি, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। আচ্ছা এতক্ষণ যে ডাকলাম দরজা খুললি না কেন? ভাইয়া যদি সত্যি সত্যি চলে যেতাম, আর তো কখনো ভাইয়াকে পেতি না। এবার কান্না করে দিয়ে বলি, তুমি আবারও পচা কথা বলছো ভাইয়া। আমি অভিমান করে দরজা খুলিনি, তাই বলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবা? জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আচ্ছা পাগলিটা, আর অভিমান করে থাকতে হবে না, ভাইয়া আর বকা দিবে না। আচ্ছা ভাইয়া, তখন তীব্র ভাইয়ার কথা বলেছিলাম বলে তুমি এত রেগে গেলে? শাওনের রাগে চেয়ার শক্ত হয়ে গেল, মাথায় রক্ত টগর বগর করে উঠল। না, এখন বনুকে বকা দেওয়া যাবে না। তীব্রের জন্য বনুর মনে একটু হলেও অনুভূতি আছে, আমাকে অন্যরকমভাবে বোঝাতে হবে মনে মনে। বনু তীব্র একটা খারাপ ছেলে। আগে ছোট বাচ্চা মেয়েদের সাথে ভাব জমায়, তারপর ছোট মেয়েগুলোকে ধরে নিয়ে যায়, তারপর ওদের খেতে দেয় না, আবার তাদের অনেক মারধরও করে, বাচ্চা মেয়েগুলোকে চাকু দিয়ে মেরে ফেলে। তোকে ওর থেকে দূরে রাখতে আজকে আমাকে মিথ্যা বলতে হলো বনু, মনে মনে। কি বলছো তুমি ভাইয়া? তীব্র ভাইয়া এইসব করে, তাকে দেখে তো ভালো মানুষ মনে হয়। আমিও তো ভালো মানুষ ভেবে তার সাথে বন্ধুত্ব করেছিলাম, তারপর একদিন আমাকেও ধরে মেরেছিল। কি, তোমাকেও মেরেছে? আমি আর কখনো তীব্র ভাইয়ার সাথে কথা বলবো না। যাক বাবা, ওর মনে তীব্রের সম্পর্কে ভয় তো ঢুকানো গেল। এই বাসাতেই লুকিয়ে রেখেছো আমার জাদাকে, তাই না? বুঝেছো, আমি জানতেই পারবো না। কিন্তু দেখো, আমি ঠিকই খুঁজে বের করলাম। জাদাদের বাড়ির সামনে গাড়িতে বসে আছি এখন, আর দেখতে থাকো আমি কি কি করি। হা 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 হা। কিছুক্ষণ পর শাওনকে সুলতান খানের সাথে কোথাও একটা যেতে দেখে ছেলেটা মনে মনে বলল, মেঘনা চাইতেই জল।
এই সময় ভিতরে তার ছোট্ট পরীকে নিয়ে আসতে হবে বলে গাড়ির দরজাটা খুলে নামতেই চোখ পড়লো বাগানে খেলা করছে তার ছোট্ট পরীটা। তীব্র দেরি না করে সোজা চলে গেল ওর কাছে। পরিচিত গলার আওয়াজ পেয়ে পিছন ফিরে তাকালো মেয়েটা। তাকাতে না তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠলো মেয়েটা। আপনি এখানে? কেন, খুশি হওনি আমাকে দেখে? আমি তীব্রের কথায় উত্তর না দিয়ে দৌড়ে বাড়ির ভেতরে ঢুকতে নিলাম। কই আর পারলাম কই, দৌড় দেওয়ার সাথে সাথে তীব্র আমার হাত ধরে ফেললো। তুমি এভাবে চলে যাচ্ছ কেন? একটু অবাক হয়ে। আমি কিন্তু ভাইয়াকে সব বলে দিব। আপনি আমাকে মারতে এসেছেন তাই না? আপনি আমার হাত ছাড়ুন, ছাড়ুন বলছি। আমি তোমাকে মারতে যাব কেন? আর তোমার হাত ছাড়ার জন্য ধরিনি, বরং সারা জীবনের জন্য নিজের কাছে রেখে দেব বলে ধরেছি। তোমার এই ছোট্ট মাথায় এই কথার মানে ঢুকবে না। তুমি চলো আমার সাথে। আমি আপনার সাথে কোথাও যাব না, আমি এখন ঘরে যাব। তা বললে তো আর হয় না, তোমাকে তো আমার সাথে যেতেই হবে। আমি এবার ভয়ের চোটে কেঁদেই দিলাম। ভাইয়া বলেছিল তীব্র ভাই একটা খারাপ ছেলে। আগেও তীব্র ভাইয়াকে ভয় পেতাম, আর এসব কথা শোনার পর তো জমের মতো ভয় পাই। তীব্র ভাইয়া আমার কান্না করার মধ্যে আমাকে কোলে তুলে নিল। আমি এক চিৎকার মেরে মাকে ডাকলাম, বাঁচাও মা আমাকে। কি হয়েছে দাদা? কই তুই? জাদাকে গাড়ির ভেতর লক করে বাড়ির ভিতর আবার ঢুকলো। ফারিনার সামনে গিয়ে বলল, মামনি, তোমরা অনেক চাল চেলেছ, এবার আমার পালা। আমি জাদাকে নিয়ে যাচ্ছি। তাহলে ওসব জানতো? এতদিন আমাদের সাথে নাটক করে গেছে না জানার। এখন আমি আমার মেয়েটাকে কি করে বাঁচাবো? আমাকে এখনই দাদার বাবার কাছে ফোন করে সব বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? তীব্র জাদাকে তীব্র জাদাকে তুলে নিয়ে গেছে। তীব্র আমাদের ভুল বুঝছে। তোমাদের ভুল বোঝাবুঝির জন্য আমার আর আমার মেয়েটার জীবনটাই শেষ। আমার মেয়েটাকে আমার কাছে এনে দাও। তুমি চিন্তা করো না, কি করা যায় দেখছি। সুলতান খান যত সম্ভব আর দেরি না করে অফিস থেকে সোজা তীব্রের বাড়িতে চলে এসেছে। এখানে কেন নিয়ে এসেছেন আমাকে? আমি বাড়ি যাব। আমার ভাইয়া আমাকে খুঁজছে। ভাইয়া আমাকে বলেছে আমি যদি তার থেকে দূরে যাই সে আমাকে ছেড়ে দূরে চলে যাবে। তোমাকে তো বাড়ি যাওয়ার জন্য নিয়ে আসিনি। তোমাকে এই কথাটা আগেই বলেছি, এখনো বলছি, তুমি আমার কাছে থাকবে, মানে থাকবে। দেখুন তীব্র ভাইয়া, আমাকে যদি মেরে ফেলেন আমার ভাইয়া মরে যাবে। আমাকে মারবেন না প্লিজ। তোমাকে তো মারার জন্য এখানে আনিনি। আর কে বলেছে আমি তোমাকে মারবো? তোমাকে আমি কখনোই মারবো না। আপনি মিথ্যে বলছেন। ভাইয়া আমাকে বলেছে আপনি আগে আমাদের মতো মেয়েদের সাথে ভাব জমান, তারপর তাদের তুলে নিয়ে যান, তাদেরকে খেতে দেন না, পরে নাকি আবার চাবুক দিয়ে মেরে ফেলেন। আমার ভাইয়া কেউ নাকি মেরেছেন আপনি। আপনি আমাকে যেতে দিন, না হলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। কে বলেছে আমাকে ছাড়তে? ধরে রাখো তোমার বুকের মধ্যখানে। আর কি বললা তুমি? যেতে দেবো তোমাকে? তুমি না বললা আমি তোমাদের মতো মেয়েদের সাথে ভাব জমিয়ে তাদের তুলে আনি এবং কি মারিও? তুমি তো এই কথাগুলো বিশ্বাস করো, তাই না? তাহলে তুমি যদি আমার কথা না শোনো, তাহলে তুমি যেগুলো শুনেছ আমি তোমার সাথে সেগুলোই করব। আমাকে দয়া করে বাসায় দিয়ে আসুন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাই না? দেখ, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। তুই আমার কাছে থাকবি, মানে আমার কাছেই থাকবি, ব্যাস। তোর কোনো ফ্যামিলি নেই, তোর জীবনে শুধু এই তীব্র আছে, বুঝছিস? আমি আপনার সাথে কোনোভাবেই থাকবো না। পালিয়ে যাব আমি এখান থেকে। দেখা যাবে শুহুরানি। যখন তীব্র জাদার জেদ দেখে তখনই জাদাকে শহুরানি বলে সম্বোধন করে। মা, তুমি এভাবে কান্না করছো কেন? তুমি না বলে এভাবে কান্না করলে বুঝাবো কি করে? কি হয়েছে? জাদা কোথায়? ডাকো ওকে।
জিজ্ঞেস করি ওকে। আচ্ছা তুমি ওকে ডাকবা না তো? আমি ডাকছি, যা। দাদাকে তুলে নিয়ে গেছে তীব্র, আর যাওয়ার কালে বলে গেছে এতদিন আমরা চাল চেলেছি, এখন ওর পালা। সায়ন ধপাস করে বসে পড়ে মেঝেতে, চোখ থেকে আপনা আপনি পানি ঝরতে শুরু করলো। সায়ন আর দেরি না করে ছুটলো বোনের খোঁজে। সে তো তার ছোট পাখিটাকে ছাড়া থাকতেই পারে না, এখন কি করে থাকবে তার ছোট্ট পরিটাকে ছাড়া? কোথায় যাচ্ছিস তুই? মা আমার উপর ভরসা রাখো। আমার জীবন থাকতে আমার বোনের কিছু হতে দিব না। আমাকে একটু ভরসা করতে পারো? আপনি জানলেন না তো কে জানে? আপনার ছেলের মাধ্যমে আমার মেয়েকে তুলে এনেছেন। আমার মেয়েকে আমার কাছে ফেরত দিন। আপনার শত্রুতা আমার সাথে, আমার মেয়ের সাথে না। আমি তোমার মেয়েকে তুলে আনিনি, আর তীব্র যে ওকে তুলে এনেছে সে বিষয়ে আমি কিছুই জানি না। আপনি যদি কিছু নাই জেনে থাকেন তাহলে আমার মেয়েকে নিয়ে কোথায় গেলে আপনার ছেলে? এই বিষয়ে আমি কিছুই জানি না। আমি তো তীব্রকে বলেছিলাম তোমার মেয়ের ক্ষতি করতে, কিন্তু সে তোমার মেয়েকে ক্ষতি করতে নারাজ। আরও আমাকে শাসিয়ে গেছে যাতে আমি তোমার মেয়ের কোনো ক্ষতি না করি। সে তোমার মেয়েকে ভালোবাসে, তোমার মেয়েকে বিয়ে করতে চায়। কিছু আর বলতে না দিয়ে আপনার আমাদের সাথে অনেক নাটক করে ফেলেছেন। আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় আপনার ছেলেকে আমি ছাড়বো না। এইভাবে কাজ হবে না। তীব্র দিনকে দিন ওই মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ছে। আমাকে কিছু একটা করতে হবেই। আর কোথায় খুঁজবো তোকে বনু? কোথায় তুই? কোথায় নিয়ে গেল আমার থেকে তোকে? ফিরে আয় বনু, আমার কাছে ফিরে আয়। চিৎকার করে কান্না করতে করতে কথাগুলো বলল শাওন। চিৎকার করে কান্না করতে করতে কথাগুলো বলল সায়ন। দুদিন কেটে গেল, কোথাও যাতার খোঁজ নেই। পুলিশে ইনফর্ম করেছে, তারাও কোনো খোঁজ পাচ্ছে না তীব্রর। আমাকে এখান থেকে পালাতেই হবে, যে কোনো মূল্যে। কারণ এই 2 দিন ধরে তীব্রের জ্বালায় নাজেহাল অবস্থা আমার। খাইয়ে দেওয়া, জড়িয়ে ধরে ঘুমানো, এসব আমার সহ্যই হচ্ছে না। কিন্তু পালাবো কী করে, এইসব চিন্তা করছি আমি। আমার চিন্তার মধ্যে তীব্র ভাইয়া বলল, তুমি এখানে থাকো, আমি শাওয়ার নিয়ে আসছি। আমাকে কিছু বলতে না দেখে শাওয়ার নিতে চলে গেল। তীব্রকে ওয়াশরুমে ঢুকতে দেখে পালানোর বুদ্ধি মাথায় এলো। আমি পালাতে যাব, অমনি আমার চোখ পড়ে গেল তীব্র ভাইয়ার ফোনের ওপর। লক খোলা দেখে দৌড় দিয়ে ফোনটা হাতে নিলাম। এই ভেবে অনেক খুশি হলাম যে ভাইয়াকে ফোন করলে আমার ভাইয়া এখান থেকে নিয়ে যাবে, এখান থেকে যেতে পারবো। যেই ভাবা সেই কাজ, চটজলদি ভাইয়ার ফোনে ফোন লাগালাম। তীব্র যাতে শুনতে না পায় তাই একটু দূরে সরে দাঁড়ালো। সায়নের ফোনে ফোন বাজলো, কিন্তু সায়নের সেদিকে কোনো খেয়ালে নেই। সে এক মনে ভাবছে তার বোনকে কি করে খুঁজে বের করবে। এইদিকে ফোন বেজে চলছে। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর কিছু একটা মনে করে সায়ন ফোন ধরলো। হ্যালো। আমি ভাইয়াকে আর কিছু বলতে না দিয়েই নিজের বলা শুরু করলাম। ভাইয়া, আমাকে এখান থেকে নিয়ে যাও ভাইয়া, আমার এখানে একদম ভালো লাগছে না। বনু, কোথায় তুই? বল আমাকে, আমি এক্ষুনি তোকে নিয়ে আসছি। ভাইয়া, কোথায় আমি বলতেই পারছি না। আমি তীব্র ভাইয়ার ফোন থেকে ফোন করছি চুপি চুপি। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও ভাইয়া। আসছি আমি বনু, তুই চিন্তা করিস না। সায়ন সোজা থানায় চলে গেল। ইন্সপেক্টর স্যার, আমার বোন আমাকে ফোন করেছিল, কিন্তু কোন জায়গায় নিয়ে গেছে সেটা সে জানে না। আপনারা একটু নাম্বারটার লোকেশন ট্র্যাক করুন, তাহলে জানা যাবে ওরা কোথায় আছে। কিছুক্ষণ পর। মিস শাওন, উত্তরে আছে ওরা, কোথায় আছে জানা গেছে। স্যার তাহলে তাড়াতাড়ি চলুন। তীব্র শাওয়ার নিয়ে বের হয়ে দেখে জাদা রুমে নেই। ছোট্ট পরি, কোথায় তুমি? যা দা। তীব্র রুম থেকে বের হবে এমন সময় জাদা নিজের রুমে ঢুকলো। তীব্র জাদাকে দেখে ওকে জড়িয়ে ধরলো। কোথায় গিয়েছিলে তুমি? আমাকে না বলে? চিন্তা হয় জানো না? কোথাও যাইনি, কিন্তু আজকে যাব। কোথাও তো যাইনি, যাব করে ছাদে, কিন্তু আপনি তো ডাকলেন তাই যেতে পারলাম না। আর ছাড়ুন আপনি আমাকে। তীব্র জাদাকে ছেড়ে দিল। আজ একটু অন্যরকম লাগছে জাদাকে আমার সাথে কথা বলছে। এই 2 দিন তো কিছু জিজ্ঞেস করলে শুধু বাড়ি যাব করে মাথা খারাপ করে দিত।
তীব্র আবারও জাদাকে জড়িয়ে ধরলো। তীব্রের মনে হচ্ছে জাদাকে কেউ কেড়ে নিয়ে যাবে ওর কাছ থেকে। চলো খাবার খেয়ে আসি। না, আমি বাড়ি গিয়ে এক্কেবারে খাবো, এখন আর খাবো না। তীব্রর কপালে 2-3টা ভাঁজ পড়লো। বাড়ি গিয়ে খাবে মানে? কি বলতে চাচ্ছে ও মনে মনে? মানে কই কিচ্ছু না তো। খাপলা তো কিছু আছে। পালানোর চিন্তা করছো না তো? কিন্তু একলা তো পালাতেও পারবে না। রুম থেকে তো এই 2 দিন বের হয়নি। আর সাদ কোথায় সেটাও তো ওর জানার কথা না। তীব্র কিছু একটা চিন্তা করে ওর ফোনটা হাতে নিল। ও যেটাই ভেবেছিল সেটাই হলো। ফোন করার বুদ্ধি ছিল, নাম্বারটা ডিলিট করার বুদ্ধি আর ছোট্ট মাথায় ঢুকলো না। তাই সেটা ধরা খেয়ে গেল তীব্রের কাছে। কিন্তু তীব্র যে বুঝতে দেরি হয়ে গেল, তীব্র জাদাকে কিছু বলতে যাবে, এর ভিতরে কলিং বেল বাজলো। বাবা আর বন্ধুরা ছাড়া কেউ জানে না। তাহলে কে এলো? আর আফিম ছাড়া তো কেউ জানে না। এখন আমি এই বাসায়, তাহলে কি ও এলো? তীব্র দরজা খুলতেই দেখলো ওর ধারণা ভুল, আফিম আসেনি, সায়ন দাঁড়িয়ে আছে। তীব্র একটু অবাক হলো না, কারণ এটা তো হওয়ারই ছিল। সায়ন তীব্রকে পরোয়া না করে ভিতরে ঢুকে গেল। শাওন, তুমি যে কারণে এসে থাকো, আমি জাদাকে নিয়ে যেতে দেব না। জাদা আমার কাছেই থাকবে। তীব্রকে আর কিছু বলতে না দিয়ে ইন্সপেক্টর বলল, কে কাকে নিতে এসেছে, কে কাকে নিয়ে যাবে, আর কার কাছে থাকবে সেটা আমরা বুঝবো। আপনারা এখানে? আমি বলছি ইনারা এখানে কেন? একটা বাচ্চা মেয়েকে তুলে আনার জন্য তোমাকে গ্রেফতার করা হবে। তাচ্ছিল্য একটা হাসি দিল। আমি তোর বোনের সাথে কিছুই করিনি, শুধু নিয়ে এসেছি। ও আমার কাছে থাকবে। কোনোদিনও না, আমি আপনার সাথে থাকবো না। আপনি একটা খারাপ লোক, খুব খারাপ। তীব্র সোজা দাদার কাছে গিয়ে ওর হাত ধরলো। তুমি আমার কাছে থাকবা, ব্যাস। দেখে তো ভালো করে ছেলেই মনে হয়। তোর লজ্জা করে না একটা 12 বছরের বাচ্চা মেয়েকে তুলে এনে রেপ করতে? তোদের মতো লাফাঙ্গারদের জন্য আমাদের পুরো জাতির তোদের মতো লাফাঙ্গারদের জন্য আমাদের পুরো জাতির কলঙ্ক গায়ে নিয়ে ঘুরে বেড়াতে হয়। এই সমাজে তোকে আজ এমন ভাবে শায়েস্তা করব, জীবনে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাতেও পারিস না। দেখুন ইন্সপেক্টর স্যার, আমি কোনো রেপ করিনি ওকে। ভালোবাসি বলেই নিয়ে এসেছি। তীব্রকে পিছন ঘুরিয়ে সহ জোরে থাপ্পড় মারলেন সুলতান খান। তোর সাহস কি করে হয় আমার মেয়েকে নিয়ে আসার? সায়ন এখানে আসার সময় সুলতান খানকে এখানে আসতে বলেছে। আপনার মেয়েকে আমি ভালোবাসি, তাই ওর কোনো ক্ষতি করার চিন্তা আসে না আমার মাথায়। আপনারা ভুল বুঝছেন। গলা নামিয়ে কথা বল। একে তো দোষ করেছিস, আবার গলা উঠিয়ে কথা বলছিস। তীব্রের এবার মাথাটা গরম হয়ে গেছে। দেখুন স্যার, ভদ্রভাবে কথা বলুন। আর তুই তোকারি করে কথা বলছেন কেন? চোরের মায়ের বড় গলা, ভদ্রভাবে কথা বলা শিখাচ্ছে। ওকে নিয়ে চল, ভদ্রভাবে কথা বলা কাকে বলে শিখাচ্ছি। তীব্রকে অ্যারেস্ট করতে আসলে তীব্র দাদার কাছে এসে দাঁড়ালো। তুমি বলো, আমি কি তোমার সাথে খারাপ কোনো বিহেভ করেছি? হ্যাঁ, আপনি এখানে নিয়ে এসে আমার সাথে খারাপ কাজ করেছেন। নির্দ্বিধায় বলে দিল, কিন্তু ছোট্ট মাথায় তো আর ঢুকলো না রেপ মানে কি। ছি, তোর দিকে তাকাতেও ঘৃণা লাগছে। শেষ পর্যন্ত একটা বাচ্চা মেয়ের সাথে ছি। ও যদি মরে যেত, তুইও তোর বাবার মতো হয়েছিস, প্রতিশোধের আগুনে মেতে উঠেছিস। একটা বাচ্চা মেয়েকে ছাড়লি না। নিয়ে যান ওকে ইন্সপেক্টর স্যার, ওর মুখ দেখতে ইচ্ছে করছে না। তীব্র কি করবে কিছুই মাথায় আসে না। কেউ তাকে বিশ্বাস করছে না, আর কি করে বিশ্বাস করাবে। জাদা তো নিজেই বলল আমি ওর সাথে খারাপ কাজ করেছি। সেখানে কেউ আমাকে বিশ্বাস করবে না, এটাই তো স্বাভাবিক। তীব্রর মাথায় রক্ত টগর বগর করছে। তীব্রের হাতে হ্যান্ডকাপ পরানো হলো। আজ খুব বড় একটা ভুল করলে আজ খুব বড় একটা ভুল করলেন মিস্টার সুলতান খান। আপনি জানেন আমি কোনো দোষ করিনি। তারপরেও আজ বিনা দোষে আপনি আমাকে দোষী বানিয়ে দিলেন। আর ছোট্ট পরি, তুমি আমার নামে এত বড় একটা দোষ দিয়ে দিলে, যে দোষের মানে তুমি এখনো জানোই না। আমি আবারও আসব, সেদিন কেউ আমাকে আটকাতে পারবে না। নিয়ে যাব আমি আমার জাদাকে, সেদিন কেউই কিছু করতে পারবে না। এমনভাবে ফিরে আসবো, তৈরি থাকবেন। সুলতান খান বাড়ি এসে চিন্তায় পড়ে গেল। সে কি তীব্রকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে ভুল কিছু করলো? এইসব চিন্তায় চিন্তিত বিভোর তিনি।
কলিং বেল বাজছে শুনতে পেয়ে ফারহানা বেগম দরজা খুলে দিলেন। অচেনা একজনকে দেখে ভুরু কুঁচকে বললেন, কে আপনি? আমি আফিম, আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি। হুম, বলো কি বলবে তুমি? সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবো নাকি ভিতরে আসতে দিবেন? ও হ্যাঁ, ভিতরে আসো। আফিম ছোপায় বসে বললেন, আঙ্কেল আর শাওনকে ডাকুন, তাদের সাথে কথা আছে। ডাকছি বলেই সুলতান খান আর শাওনকে ডেকে আনলো। কে তুমি? আমাদের সাথে তোমার কিসের কথা? আমি তীব্রর বন্ধু। আমি আপনাদের এইটা বলতে এসেছি যে তীব্রকে আপনারা জেলে পাঠিয়ে কাজটা মোটেও ঠিক করেননি। আমি জানি ও এ ধরনের কাজ কখনোই করবে না। বিনা দোষে জেলে যেতে হলো আপনাদের জন্য ওকে। বিনা দোষে কাউকে আমরা জেলে পাঠাইনি। আপনি তীব্রর বন্ধু বা যাই হন, আমাদের বাড়ি থেকে বের হন। সুলতান খান হাত ইশারা করে থামিয়ে দিল সায়নকে। তুমি কি বলতে যাচ্ছ ক্লিয়ার করে বলো। তীব্র আপনার মেয়েকে ভালোবাসে, আমি তো দেখেছি ওর পাগলামি। ওর বাবার সাথে পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব চলেছে আপনার মেয়েকে নিয়ে। কিসের এত শত্রুতা আপনাদের মাঝে তা আমার জানা নেই, তবে ভালোবাসা অপরাধ নয়। আপনার মেয়েকে ভালোবেসে কোনো অন্যায় করেনি সে, বরং ওর ভালোবাসার মানুষটার জন্য বাবা ছেলের সম্পর্কে টানাটানি চলছে। আর আপনারা ওর নামে শিশুর নির্যাতনের কেসে ফাঁসিয়ে দিলেন। আপনাদের মাথায় সামান্য পরিমাণ কমন সেন্স নেই যে আপনাদের মেয়েকে যদি তীব্র রেপিক করতো তাহলে ও এখনো বেঁচে থাকতো না। ও এতটা নিষ্ঠুর না যে 12 বছরের বয়সে একটা মেয়েকে রেপ করবে। হ্যাঁ, আমি মানছি ও জাতাকে তুলে এনে কাজটা ঠিক করেনি, কিন্তু ভয় পাচ্ছিল যদি আপনারা ওর বাবার জন্য ওকে ভুল বুঝে জাদাকে ওর থেকে দূরে সরিয়ে নেন, তাই এই সিদ্ধান্ত ও নিয়েছে। কিছুক্ষণ থেমে আবারও বলল, আপনারা যে ওকে জেলে পাঠিয়েছেন, ভাববেন না যে ওকে বেশিক্ষণ আটকে রাখতে পারবেন। ওর বাবা চাচারা ওকে 1 সেকেন্ডের মধ্যে ঠিকই বের করে আনবে। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই যে কাজটা আপনারা করেছেন এর জন্য আপনাদের পস্তাতে হবে, খুব বাজেভাবে পস্তাতে হবে। চিতাবাঘকে আপনারা খেপিয়ে দিয়েছেন, ও ফিরে আসবে, আপনারা রেডি থাকবেন। বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। সুলতান খান ভাবছে সে 6 বছর ধরে দেখছে, খারাপ তো মনে হয়নি, কিন্তু আহমেদ পরিবারের রক্ত আছে ওর শরীরে, কখন আবার বেঁকে গিয়ে তার মেয়েকে না কোনো ক্ষতি করে দেয়। তাই তো সে সিদ্ধান্ত নিয়েছে। চিন্তায় পড়ে গেল, তারা তো জেনে বুঝে মিথ্যা অপবাদ দিয়েছে ছেলেটার নামে। এই ভুলের জন্য হয়তো তার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। না, মেয়েটার জীবন নষ্ট করা যাবে না। সে সবটা সত্যি স্বীকার করে তীব্রকে ছাড়িয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিবে। এতে যদি তার তীব্রর কাছে ছোট হতে হয় তাও সে হবে। বাবা, আমরা তো জানি তীব্র জাদার সাথে খারাপ কিছু করেনি। আমাদের কি এই কাজটা করা ঠিক হলো? এখন যদি সত্যি সত্যি খারাপ কিছু করে বনুর সাথে? আমি তীব্রকে ছাড়িয়ে এনে ক্ষমা চাইবো, তাহলে হয়তো আমাদের ক্ষমা করে দিবে, আমাদের জাদার সাথে কিছু করবে না। তুমি যা ভালো বুঝো। আমার বনুর কিছু হলে আমিও যে বাঁচবো না। আপনাদের সাহস কি করে হয় আমার ছেলেকে গ্রেফতার করার? আরে, বাংলাদেশের টপ বিজনেসম্যান আজাদ আহমেদ যে, তা হঠাৎ এখানে আসতে গেলেন কেন? আমাদের একটা ফোন করলেই তো আমরা চলে যেতাম। আপনার সাহস কি করে হয় আমার ছেলেকে গ্রেফতার করার? কি দোষ করেছে সে? আপনার ছেলেকে গ্রেফতার করেছি মানে? একজন কর্মচারী এসেই বলল, স্যার, উনি হলো তীব্র এর বাবা। কি, তীব্র আপনাকে বলেনি যে ও আজাদ আহমেদের ছেলে? স্যার, বাহিরে এমপি শরীফুল আহমেদ এসেছেন। কেন? স্যার, শরীফুল আহমেদ হলো আজাদ আহমেদের বড় ভাই, তীব্রের বড় চাচা। তীব্রকে সারাতে এখানে এসেছেন, আর বারবার বলেছে কোনো ইন্সপেক্টর গ্রেপ্তার করেছে। তার এত বড় সাহস যে আমার ভাস্তাকে গ্রেপ্তার করেছে, তার চাকরির 12টা বাজাবো। ইন্সপেক্টর কর্মচারীর কথা শুনে ভয় পেয়ে গেল। ইন্সপেক্টর ভয়ে ভয়ে বলল, তাহলে ওনাকে এখনো বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? ভেতরে নিয়ে আসো। আমি কি করে এত বড় একটা ভুল করলাম? এত বড় এমপি বিজনেসম্যানের ছেলেকে গ্রেপ্তার করলাম সামান্য রেপ কেসের জন্য? এসব তো এরা করে বেড়ায়। এবার আমার কি হবে? কোথায় তীব্র? কোথায় রেখেছেন তাকে? আমি জানতাম না তীব্র আপনাদের ছেলে। তাহলে সামান্য ওই কাজের জন্য গ্রেফতার করতাম না। আমাকে ক্ষমা করে দিন। এই চাকরির মাধ্যমে আমার সংসার চলে। আমার চাকরির কিছু করবেন না, দয়া করে। ভুল ভুল হয়ে গেছে আমার। এবারের মতো মাফ করে দিন। আমি ওকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি।
এই, তোরা কে কোথায় আছিস? তীব্রকে ওয়াকআপ থেকে বের করে আন। কেন সারিয়ে এনেছেন আপনি আমাকে? আপনার জন্যই তো এত সব হচ্ছে। তুই কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছিস তীব্র। আমার যা ইচ্ছে আমি করব। এতে যদি কারো বাড়াবাড়ি মনে হয়, আমার কিছু করার নেই। ভাই, তুমি ওকে বলে দাও যে ও যাদের জন্য আমার মুখে মুখে কথা বলছে তাদের জন্যই ওকে জেলে যেতে হয়েছে। চাচু, তুমিও বলে দাও আমার ভুল পদক্ষেপের জন্য আমাকে জেলে যেতে হয়েছে, কারোর জন্য নয়। আর এই বিষাক্ত দেশের বিষাক্ত ধোঁয়ায় আমার শ্বাস বন্ধ হয়ে আসছে। আমার জাদাকে ছাড়া দম বন্ধ লাগছে। আমি এখান থেকে চলে যাব, কারোর দয়া লাগবে না আমার। ইন্সপেক্টর স্যার, আমি আমার কেস তুলে নিতে চাই। তীব্রকে আপনি ছেড়ে দিন। তাকে আমরা ছেড়ে দিয়েছি। তার বাবা চাচা এসে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে। আর আপনাদের যা ইচ্ছে কেস করবেন, আবার যখন ইচ্ছে কেস তুলে নেবেন। যখন কেস তুলে নেবেন তখন কেস করতে এসেছিলেন কেন? যথেষ্ট ফালতু লোক কোথাকার। আপনাদের জন্য আমাদের ভুগতে হয়। আপনি এখন আসতে পারেন। সুলতান খান অপমানিত বোধ করলো, তাও গায়ে মাখলো না। মেয়ের জন্য এতটুকু সহ্য করতে সে রাজি। মেয়ে যে খুব আদরের। তুই কি এত দূর গিয়ে থাকতে পারবি ওর থেকে তীব্র? এখানে থাকলে আমি ওকে না দেখে থাকতে পারবো না। তার থেকে দূরে থাকলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো। তুই আমার লন্ডনের টিকিটটা এনে দে ভাই। আমার এইখানে এক মুহূর্ত ভালো লাগছে না। তাহলে মন স্থির করে রেখেছিস, তুই এখন থেকে চলে যাবি? হুম। তুই যদি চলে যাস তাহলে আমার কি হবে? যখন আমার পাশে কেউ ছিল না, তখন তুই বড় ভাইয়ের মতো হাতটা বাড়িয়ে আমাকে এতদূর অবধি নিয়ে এসেছিস। তাই তুই যদি এই দেশ ছেড়ে চলে যাস, তাহলে আমিও এই দেশ ছেড়ে চলে যাব তোর সাথে। তুই যে আমার শেষ ভরসা। তীব্র বলল, আমি তোকে কোনোদিনও বন্ধু স্বরূপ দেখিনি আফিম। নিজের ভাইয়ের মতো তোকে দেখেছি। আর তুই তো আমার ভিতরকার সবটাই জানিস, কেন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি। এখন যদি তুইও আমার সাথে চলে যাস, তাহলে জাদার দায়িত্ব আমি কার উপরে দিয়ে যাব? তাই তুই এই দেশেই থাকবি, আমার জাদার খেয়াল রাখতে। কোনো বিপদ আসতে দিবি না ওর ওপর, কথা দে। আফিম জানে তীব্র জাদাকে কতটা পরিমাণ ভালোবাসে। 7 সমুদ্র 13 নদী পার হয়ে হলেও জাদাকে ওর চাই। তাই আফিম আর না করতে পারল না। কথা দিল সে তার জাদার দিকে খেয়াল রাখবে। তার জন্য তীব্র তো কম করেনি, নিজের ভাইয়ের থেকেও বেশি করেছে। এখন যদি আমানত হিসেবে জাদাকে খেয়াল রাখতে বলে, সে তার জীবন দিয়ে হলেও রাখবে। সে জাদাকে আমানত হিসাবে না, নিজের বোনের মতো খেয়াল রাখবে। তীব্রার কথা বাড়াল না, কারণ সে জানে তার বন্ধুর জীবন দিয়ে হলেও তার কথা রাখবে। তীব্র পাড়ি জমালো ফিন দেশে, নিজেকে পরিবর্তন করে নিচ্ছে, নিজেকে নিজের মতো করে। কথাই আছে না, ভুল মানুষকে শুধরে দিতে পারে আর অবহেলা মানুষকে পাল্টে দিতে পারে। তীব্রের বেলাও ব্যতিক্রম হলো না। দেখতে দেখতে 1 মাস হয়ে গেল। তীব্রের কোনো খোঁজে নেই। কেউ জানে না সে কোথায়, জানবেই বা কি করে? সে তো আর কাউকে বলে যায়নি। আমি জানি তীব্রর আগে জেদি ছিল এক কথার মানুষ, তাই বলে সে দেশ ছেড়ে চলে যাবে আমি কখনোই ভাবতে পারিনি। কোথায় গেছে একবার তো বলে তো যেতে পারতো। আর সে যখন বলেছে তার কারোর দয়ার প্রয়োজন নেই, এদেশে ছেড়ে চলে যাবে, তখন সে যাবেই। আর রইল বাকি ওই মেয়ের প্রসঙ্গ, তখন তাকেই লাগবে। আমি যদি একবার বলতাম যে আমি ওকে জাদার কাছে যেতে নিষেধ করব না, তাহলে হয়তো দেশ ছেড়ে চলে যেত না। কথাগুলো বলল তার বন্ধু ফয়সাল রহমানকে। কি বলছিস তুই আজাদ? ওই শত্রুর মেয়ের কাছে যেতে নিষেধ ওই শত্রুর মেয়ের কাছে যেতে নিষেধ করতি না? যাদের কারণে তোর সব হারাতে হলো, ছেলেকে দেশ ছাড়তে হলো, তাদেরকে তুই ছেড়ে দিবি? ছেড়ে দেব কে বলছে? যাদের কারণে আমার সব শেষ হয়েছে, আমার ছেলেকে দেশ ছাড়তে হয়েছে, আমি কি করে তাদের ছেড়ে দিব নাকি? যখন আমার ছেলেকে ছাড়তে হলো তাদের মেয়ের জন্য, তাহলে তাদেরকেও হারাতে হবে, তাদের মেয়েকে। তাহলে কি করবি এখন? মেরে ফেলবো ওই মেয়েকে আমি। এতে যদি হিতে বিপরীত হয়? কিছুদিন পর সুলতান খান সেদিন বাসায় ফেরার পর থেকে অনেক অনুশোচনা করছে।
তাদের এই একটা ভুলের জন্য তাদের পস্তাতে হবে, সে ভালোই বুঝতে পারছে। কিন্তু ভেঙে পড়লে তো আর কাজ হবে না। সময়ে বিপদ ঘনিয়ে আনলে সেও বিপদের সাথে মোকাবেলা করবে। এর ভিতরে একদিন আজাদ আহমেদ ফোন করে তাকে হুমকি দিয়েছে, তার ছেলেকে হারাতে হয়েছে, তার মেয়েকেও হারাতে হবে, মেরে ফেলবে সে তার মেয়েকে। এর জন্য বেশ চিন্তিত সে। আজকে জাদার স্কুল তাড়াতাড়ি ছুটি হওয়ার কারণে সায়ন বা তার বাবা আনতে যায়নি। এই 15 থেকে 20 মিনিটের তো পথ, আমি নিজেই চলে যেতে পারবো। ভাইয়াদের জন্য দাঁড়িয়ে থাকার দরকার নেই। যেই ভাবা সেই কাজ। বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। কিছু দূর আসার পর খেয়াল করলাম একটা সাদা গাড়ি আস্তে আস্তে আমার পিছে আসছে। আমি বেশি গুরুত্ব দিলাম না, আনমনে হাঁটতে লাগলাম। কিন্তু না, গাড়িটা তো পিছুই ছাড়ছে না। এবার আমার মনে ভয় ঢুকলো। ভাইয়া তো বলেছিল একা একা বের হলে আমাকে ধরে নিয়ে যাবে। তাহলে কি এরা আমাকে ধরে নিয়ে যেতে এসেছে? জাদা দেখার জন্য পিছনে তাকাতে দেখে 4-5টা লোক, সাথে তীব্রের বাবা। যদিও জাদা তীব্রের বাবাকে চেনে না, জাদা কি করবে কিছুই বুঝতে পারছে না। এর ভিতরে একটা লোক তীব্রের বাবার কথায় জাদার দিকে বন্দুক তাক করে। এরা কি করতে চাচ্ছে বুঝে ওঠার আগে লোকটা গুলি চালালো জাদার বুক বরাবর। একটুকুর জন্য জাদার বুকে লাগানি হাত ছুটে বেরিয়ে গেছে। আফিম তাকে বাঁচিয়ে নিয়েছে। যদিও আফিমের হাতের গুলির একটু আঁচ লেগেছে, কিন্তু জাদার অনেকটাই লেগেছে। গলগলিয়ে রক্ত বের হচ্ছে মেয়েটার হাত থেকে। রক্তে ফরিয়া আছে মেয়েটার। তার উপর নিজের হাত থেকে এভাবে রক্ত বের হতে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলো না, লুটিয়ে পড়লো মাটিতে। জাদাকে মাটিতে পড়ে যেতে দেখে এক মুহূর্তে দাঁড়ালো না আফিম, ছুটলো হসপিটালের উদ্দেশ্যে। যাওয়ার আগে তীব্রের বাবাকে বলে গেল, আপনি কাজটা মোটর ঠিক করেননি। যেটা ভেবে আপনি জাদাকে মারতে এসেছেন তার উল্টোটাই আপনি পেতেন। জাদার যদি কিছু হয়ে যেত তাহলে আপনার ছেলেও মরে যেত। বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না। আপনি তো ঠিকই বলে গেল, জাদা যদি মরে যায় তাহলে তার ছেলেটাকেও তো বাঁচানো যাবে না। আমার ছেলেকে তো আমি হারতে চাই না, কিন্তু ওই মেয়েটার পরিবারকে তো এমনি এমনি ছেড়ে দিব না। আজাদ আহমেদ এইসব চিন্তা করছে। অনেকটা রক্তক্ষরণ হয়েছে, ভয়ও পেয়েছে অনেক। কিছুদিন রেস্ট রাখবেন, চলাফেরা করতে দিবেন না একদম। আচ্ছা ডক্টর আফিম আর কিছু বলার আগে সায়ন পিছন থেকে বলে উঠল, কি হয়েছে ডক্টর? আমার বোনুর, ওর কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? আপনি এত উত্তেজিত হবেন না, কিছু হয়নি আপনার বোনের। তবে আর একটু দেরি করে আনলে কিছু হওয়ার সম্ভাবনা ছিল। ধন্যবাদ ডক্টর আপনাকে। আপনার উছিলায় আল্লাহ আমার বোনকে বাঁচিয়ে দিল। ধন্যবাদ আমাকে না দিয়ে ওনাকে দিন। ঠিক টাইমে নিয়ে এসেছিল বলে আপনার বোন সুস্থ আছে। বলে ডাক্তার চলে গেল। সায়ন আফিমের দিকে তাকে কিছু বলার আগে আফিম সব খুলে বলল সায়নকে। সবকিছু শোনার পর সায়ন আফিমকে জড়িয়ে ধরেই বলল, আজ তুমি আমার বোনুর জীবন বাঁচালে, এর বদলে তুমি কি চাও বলো? তুমি যা চাইবে তাই দিব। আপাতত আমার কিছু চাওয়ার নেই, তবে একদিন তোমার সামর্থ্যের মধ্যে চাইব। সায়ন জাদাকে নিয়ে বাসায় চলে এসে ওর বাবাকে সব খুলে বলল। জাদা এখন পুরোপুরি সুস্থ হয়েছে, আগে থেকে বেশি খেয়াল রাখে ওর বাবা আর ভাই। মা তো আছেই। দেখতে দেখতে সময় কেটে গেল 4টে বছর। তীব্র আর তীব্র নেই, নিজেকে মাফিয়ায় পরিণত করেছে। তীব্র যে মাফিয়া সেটা কেউ জানে না। দেশের বেআইনি কাজ, কালোবাজারি, নারী পাচার, ড্রাগ সাপ্লাই ইত্যাদি, সেখানে তাদের লোকজন গিয়ে এইসব ক্রিমিনালদের তুলে নিয়ে আসে। তারপর তীব্র নিজের হাতে তাদেরকে শাস্তি দেয়। যারা তীব্রকে মাফিয়া হিসেবে চিনে তারা সবাই তীব্রকে ভয় পায়। তার পাওয়ার সম্পর্কে সবাই অবগত। এখন তাকে সবাই টপ বিজনেসম্যান আরিয়ান আহমেদ তীব্র হিসেবেই চেনে। 3টা দেশ সে নিজের অধীনে করে নিয়েছে। লন্ডনে নিজের বড় বিজনেস তৈরি করেছে, লন্ডনে স্থায়ী ঠিকানা করে নিয়েছে। টিভি, সোশ্যাল মিডিয়া তার খবর ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু তার নিউজ, বিভিন্ন দেশের সরকাররাও তীব্রকে ডেকে তাদের সমস্যা ঠিক করে নেয়। যাদের ফ্যামিলি সবাই জানে তীব্র আগের মতো নেই। এখন তো তারা আরো সতর্ক হয়েছে। তারা ভাবছে এত বছর পরও কি জাদাকে তীব্র ভালোবাসে? এখন হয়তো প্রতিশোধ তুলবে তার মেয়েটার উপর তাদের ভুলের জন্য। এভাবে দেখতে দেখতে আরো একটা বছর কেটে গেল। তীব্র নিজেকে আরো শক্তিশালী করে তুলেছে। এবার সে বাংলাদেশে আসার চিন্তা করেছে, আর জাদাকে নিজের করে পাওয়ার আকুলতা বেড়ে চলেছে। এবার জাদাকে সে নিজের করে নিবে, কেউ তাকে জাদা থেকে দূরে রাখতে পারবে না। বর্তমান
এইসব আগের কথা ভাবছে সায়ন। এবার আর তার বনুর ক্ষতি হতে দিবে না সে। দরকার হলে নিজের জীবন দিয়ে রক্ষা করবে তার বনুকে। আজ 5টা বছর ধরে বোনকে আগলে রাখছে, আর কখনো নিয়ে যেতে দেবে না সে তার বনুকে। ভাইয়া কখন যাবে দিবাদের বাসায়? তাড়াতাড়ি চলো না ভাইয়া। ও ভাইয়া। যাবো এক্ষুনি। তুই গিয়ে রেডি হ। আচ্ছা আমি যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি রেডি হও। আমি তোর এই হাসি মুখের জন্য সব করতে রাজি বনু। তুই এইভাবে হাসি খুশি থাকিস বনু। জাদা দিবাদের বাসায় চলে গেছে। কলিং বেলের আওয়াজ শুনে দিবা দরজা খুলে দেখে জাদা এসেছে। জাদাকে দেখে দিবা জড়িয়ে ধরে মারতে শুরু করে। শয়তান, হারামি, শাকচুনি, তুই তো একবার আমাকে বলে আসতে পারতিস। যদি বলেই আসতাম তাহলে কি সারপ্রাইজটা থাকতো বল? এসেছিস, ভালো করেছিস। আজকে আর যেতে দিব না। আমাকে কি বাইরে রাখবি নাকি ভিতরেও আসতে দিবি, কোনটা? হুম। ও হ্যাঁ, ভিতরে আসতে না দিলে রাখবো কি করে? হয়েছে তোর নাটক থামা, ভেতরে চল এবার। আর এইটা ধরে নে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? দিবার মা রুমাকে বলল। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমিও তোদের বাসায় যাব করে, তোরা এত ভালো রেজাল্ট করলি সেই সুবাদে। যাক ভালো হয়েছি তুই এসেছিস, আজকে আর তোকে ছাড়ছি না। সায়ন এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। সে বলল, না আন্টি, আমাদের যেতে হবে। ও জোরাজোরি করছিল এখানে আসার জন্য, তাই নিয়ে আসলাম। আমার সাথে নিয়ে যাবো ওকে। দিবার সাথে ওর পরিচয় হয়েছে অবধি তো দেখছি। তুমি তো তোমার বাবা ওকে একলা কোথাও যেতে দাও না। এখন কি ওরা ছোট আছে? আর আমার কাছে থাকলে কোনো সমস্যা হবে না। ও থাকুক আমার কাছে আজকে। বড় হয়েছে দেখেই তো সমস্যা। ও একলা আসতে চেয়েছিল, এখন যদি ওকে রেখে যায় কিনা একলাই বাড়ি যেতে চায়, তাই সাথে করে নিয়ে যাব। শাওন ভাইয়া, প্লিজ প্লিজ ওকে রেখে যান না, আম্মু গিয়ে দিয়ে আসবে। শাওন তুমি চিন্তা করো না, আমি গিয়ে দিয়ে আসবো। তুমি নিশ্চিন্তে থাকো। সায়ন সবার জড়াজড়িতে না করতে পারলো না। তাছাড়া সায়ন ওদের চেনে অনেক বছর ধরে। জাদাকে দিবা অনেক ভালোবাসে। তবে সায়ন এক শর্তে রাজি হয়েছে। শর্ত হলো জাদা বিকাল পর্যন্ত থাকতে পারবে। বিকালে এসে সায়ন নিজেই নিয়ে যাবে জাদাকে। সবাই সায়নের শর্তে রাজি হয়েছে বলে সায়ন ওই বাসা থেকে চলে গেছে। জীবনে প্রথম তোদের বাড়িতে আমাকে রেখে গেছে। আমার যে কি আনন্দ হচ্ছে না দিবা, বলে বোঝাতে পারবো না। খুশিতে আত্মহারা হয়ে কথাগুলো বলল জাদা। তোর ভাইটা একদম বেশি করে তোর সাথে। 20-25 মিনিটেরই তো পথ, তোকে সাথে করে নিয়ে আসার কি প্রয়োজন? আমাদের এখানে আসলে কি এমন হবে বুঝি না। জানি না, তবে একবার আমার ওপর অ্যাটাক হয়েছিল। কেউ বা কারা আমাকে মারতে চায়। সম্ভবত এই জন্যই বাবা আর ভাইয়া আমাকে কোথাও একলা যেতে বা রেখে যায় না। সব থেকে বড় কারণটা হলো তীব্র ভাইয়াও নাকি আমাকে মারতে চায়। মনে মনে বললাম। কি বলছিস তুই এসব? তোকে আবার কে মারবে? তোর মতো একটা জ্যান্ত পুতুল কেউ মারতে চায়? আমার তো বিশ্বাসই হয় না। বাদ দে তো এসব। আজকে তোকে অনেক দিন পরে পেয়েছি। আজকে মজা করব কিন্তু আমরা। আর মজা? ভাইয়া তো কিছুক্ষণ পরে এসে নিয়েই যাবে। তাতে কি হয়েছে? এখন আমরা একসাথে আছি, আর কিছুদিন পর তো কলেজে আমরা একসাথেই থাকবো। তখন আমরা আগের মতোই মজা করব, ঠিক আছে? এখন আর মন খারাপ করিস না। এইটা তুই ঠিক বলেছিস। কথার চক্করে পড়ে তোকে একটা কথা বলবো ভুলেই গিয়েছি। কি বলবি? বলে ফেল। তুই কি জানিস লন্ডনের বড় বিজনেসম্যান আরিয়ান আহমেদ তীব্র বাংলাদেশে আসছে? আমি ওর কথা শুনে ভয়ে এক ঢোক গিললাম। ভয়ে চোখ মুখ বিষণ্ণতায় ছুঁয়ে গেল। এই তীব্র নামক মানুষটার জন্য তার একা কোথাও বের হওয়া নিষেধ, কোথাও থাকাও নিষেধ। তীব্র বর্তমান লন্ডনে আছে বলে তার ফ্যামিলি নির্ভয় আছে তাকে নিয়ে। তাকে সাথে নিয়ে হলেও
আসা যাওয়া করে। এখন যদি শুনে সেই মানুষটা বাংলাদেশ ব্যাক করেছে, তাহলে তো তাকে ঘর থেকে বের হতেই দিবে না। আমাকে চুপ থাকতে দেখে দিবা আবার বলল, কি রে, চুপ হয়ে গেলি কেন? মুখটা এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন তোর? তুই জানিস কত শত মেয়ের ক্রাশ উনি। আমি যে কি আনন্দ হচ্ছে না, তাকে আর সোশ্যাল মিডিয়ায় না, সরাসরি দেখতে পাবো। এই জাদা, কি হয়েছে তোর? চুপ করে আছিস কেন? কই না তো। আমি প্রায় তার নিউজ ভিডিও দেখি। এই 2-1 দিন আগে একটা নিউজ দেখছিলাম। তার প্রথম কথাগুলো শুনে খুশি হলেও পরে কথা শুনে মনটাই ভেঙে গেল আমার। তোর আবার মন ভাঙলো কেন? কেন মানে? তুই তার নিউজ ভিডিও দেখিসনি? না, আমার এত ইন্টারেস্ট নেই ওনার বিষয়। আবলা, তোর নেই, আমার ইন্টারেস্ট আছে। থাকলে কি হবে? তার নাকি পিওসি আছে, আর তার জন্যই নাকি বাংলাদেশে আসছে। আমি শুনতে চাই না ওনার কথা, থাম তুই এবার। তুই কেমন বলতো? আরিয়ান আহমেদ ত্রিপুরের কথা শুনতে চাস না? তার জন্য কত শত মেয়ে পাগল, আর তুই? আমি কাকেই বা কি বলছি, যে কালো না গরমও না, সে শুনবে কত শত মেয়ের ক্রাশের কথা। ভাইয়ের ডরপাত গুড়া বোন কোথাকার যেন। কি ডর পাতা গুড়া? আমি রাগী সুরে। তা নয় তো কি? মোটেও ডর পাতা গুড়া না আমি। জাদারে, দেখ তোর পিছনে আর শোলা। আমি মারে বলে এক চিৎকার মেরে দৌড়ে গিয়ে দিবাকে জড়িয়ে ধরলাম। তুই বলে ভয় পাস না? তাহলে আমাকে জড়িয়ে ধরলি কেন? ছাড় আমাকে। বোন, তোর দুটো পায়ে ধরি, ওটাকে আগে সরা। আমার ভীষণ ভয় করছে, প্লিজ সরা। ওখানে কোনো আরশোলা নেই। তুই যে ডর পাতলা গুড়, সেটাই তোকে বোঝালাম। দিবা জানে জাদা একটুতেই ভয় পেয়ে যায়। পোকামাকড়ের কথা তো বাদই দিলাম, মনে মনে বললাম। তাই আর ভয় না দেখিয়ে বলে দিলাম। কি, তুই আমাকে মিথ্যে কথা বলেছিস? তবে রে, দাঁড়া। দিবা দিল এক দৌড়। দিবার পিছু পিছু জাদাও ছুটলো। কি হলো, তোরা এইভাবে দৌড়াদৌড়ি করছিস কেন? পড়ে গিয়ে ব্যথা পাবি তো। আন্টি, তোমার মেয়ে মিথ্যে বলে আমাকে ভয় দেখিয়েছে, আবার আমাকে ডর পাতা গুড়া বলে। আজ তো ওকে আমি ছাড়ছি না। থাম তোরা, এবার খেতে আয়, পরে গিয়ে ধরাধরি করিস। জাদা দিবা থেমে গেল, কারণ তার মা অনেকক্ষণ ধরে ডাকছিল খাবারের জন্য। দিবার মায়ের আদেশে জাদাকে নিয়ে খাবার টেবিলে উপস্থিত হলো। কথা চক্করে পড়ে দুই বান্ধবী নামাজ আদায়ের কথা ভুলেই গিয়েছে, তাই এখন খাবার খেয়ে নামাজ আদায় করবে। তারা দুজন মনও স্থির করলো। খাবার খেয়ে দুই বান্ধবী নামাজ আদায় করে নিল। নামাজ আদায় করে দুই বান্ধবী গল্প গুজবে মেতে উঠল। কখন যে বিকেল হয়ে গেছে খেয়ালই করিনি তারা। আসরের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। দুজনেই আসরের নামাজও আদায় করে নিল। এখন যাদের যাওয়ার সময় হয়েছে। দুজনেই মন খারাপ, দুজনেই এখন আলাদা হয়ে যাবে। যদিও কিছুদিনের ভিতরে কলেজে ভর্তি হয়ে যাবে তারা, তাও তো কিছুদিন না দেখে থাকতে হবে। খুনসুটিগুলো দমিয়ে রাখতে হবে, তাই একটু মন খারাপ দুজনের। শাওন এসেছে, নিচে আয় তোরা। দিবা জাদা নিচে নেমে এসেছে। দিবা তো জাদাকে ছাড়তেই যাচ্ছে না। চল বনু, তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে আসছে। চলো ভাইয়া। আসছি দিবা, আসছি আন্টি। সাবধানে যাস। সায়ন জাদাকে নিয়ে বাসায় চলে এসেছে। জাদা বাসায় এসে পুরোই অবাক। হ্যালো আমার প্রিয় ভিউয়ার্সরা, নেক্সট পার্টে কী ঘটতে চলছে তা জানতে অবশ্যই আগামী পর্বে তো দেখতেই হবে। তো তারপরও সবাইকে ঈদ মোবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবার জন্য।